আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, আজকে আমরা মূলত কথা বলবো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কিছু বিষয়, কূটনৈতিক ইস্যু। শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন। পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন তিনি বলছেন যে তাদের সম্পর্ক নষ্ট হবে না, বা ভারতের সাথে যে চুক্তি, সবকিছু মিলিয়ে এই নতুন সরকার একজন কূটনীতিকের দৃষ্টিতে কেমন, কিভাবে কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করবো। আপনাদের কিছু টেকনিক্যাল বিষয় যতটুকু সম্ভব আমি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমার অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় সাবেক কূটনীতিক জনাব সাকিব আলী। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনদেরকে সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। সাকিব ভাই, আপনার নিউ লুকটা খুব ভালো হয়েছে, শস্যমণ্ডিত লুকে খুব ভালো লাগছে আপনাকে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি মানে যদিও এটা রেখেছিলাম যে হাসিনার পতন না হলে এটা কাটবো না, এইভাবে শুরু করছিলাম। তো এখন হাসিনার পতন হয়েছে, তারপরে এই যে আপনাদের মতো কথাতে আর ফেলতে পারছি না আর কি। এটাকে বোধহয় ট্রিট করতে হবে। আপনি দাড়ি রেখে দিলেও কিন্তু বদল সভা কিন্তু দাড়ি ফেলে দিচ্ছে। রাইট। এবং আমাদের দুইজনেরই দাড়ি সাদা, যদিও একমাত্র দেখলাম দাড়ি গোফ সব ফেলে দিছে, তার চুল কালার করছে, সাদা চুল কালো করে ফেলছে। লুঙ্গি পরে পালানোর চেষ্টা করছিল, পারে নাই। আপনি যদি দেখেন, এই যে ট্রলার করে পালাচ্ছিল তারা, দুই হাত বেঁধে রাখছে, লুঙ্গি পরা ইয়ে পরাই রাখছে আপনার নদীর পানি। এই যে দেখেন কি পতন, কি পতন, মানে এই হচ্ছে গিয়ে আল্লাহর বিচার আর কি, বুঝছেন না? আগেও প্রতি দাপট, এখন তো মানে আমি প্রথম দেখলাম মানে তাদের মনে এত ভয়, সে মানে তারা একদম দাড়ি টাড়ি কেটে চুল চুল কালার করে ভাবছে পালা যেতে হবে, মানে সামথিং তাদের মধ্যে নিজেরই অপরাধ বোধের বই প্রকাশ। কিন্তু এটা এতটা অপরাধ তাদের মধ্যে, যে এতটা অন্যায় তারা করছে, তারা নিজেরাই ফিল করে। এবং আমি আপনাদের যদি বলি, এতদিন তারা ছিল হচ্ছে ডিজিএফআই হেফাজতে। এই ডিজিএফআই হেফাজতে তারা অনেকেই আছে। ওই হামিদকে সরানোর পরে তাদেরকে আসলে বের করে দেওয়া হয় ডিজিএফআই থেকে। পারলে বাঁচো, ভাগো, নাহলে বাঁচো, কি করবে করো। তো এটা ঠিক হচ্ছে না। যারা হেফাজতে আছে প্রত্যেককে আইনের আশ্রয়ে প্রকাশ্যে এনে তুলে ধরা উচিত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, কারণ এরা প্রচুর অন্যায় করছে, প্রচুর লুটপাট করছে। তো সাকিব ভাই, আপনার কোনো মন্তব্য থাকে এই 14 ব্যাপারে? আমি একটু ছোট ছোট মন্তব্য করি, বেশি বড় করতে চাই না। তবে সেটা হচ্ছে যে ওদের মধ্যে অপরাধ বোধের থেকেও আমার মনে হয় ওরা ভয় পাচ্ছে এই কারণে যে বাংলাদেশের জনগণ তাদেরকে দেখলেই ধরিয়ে দিবে, এবং কারো যদি কোনো মনে সন্দেহ হয় তারা ধরিয়ে দিবে। বাংলাদেশের জনগণের কাছে তারা আসলে একেবারেই নিরাপদ নয়। সেই জন্যই আমার মনে হয় যে তারা এই ধরনের ছদ্মবেশ নেওয়ার চেষ্টা করছে এবং ছদ্মবেশ নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। অবশ্যই কারো কারোর মধ্যে অপরাধবোধ থাকতে পারে, তবে মেইন কথা হচ্ছে যে তারা জানে যে এখানে আসলে ছদ্মবেশ ছাড়া পালানো অসম্ভব। এমনকি ছদ্মবেশেও নেওয়ার পরেও অনেকে ধরা পড়ছে। তো এটা গেল এক। আপনি দেখবেন যে ইমিগ্রেশনে যখন হাসান মাহমুদ ধরা পড়ে, বা যখন ধরা পড়ে, ওই যে পলকে কিন্তু একজন মানে করেছে, চ্যালেঞ্জ করেছে যে আপনি কে দেখি। তো মানে ব্যাপারটা হচ্ছে এই যে মানুষের মধ্যে যারা এয়ারপোর্টে কাজ করেন, তাদের মধ্যেও যারা আপনার ওই যে আপনার লালমনিরহাটে দেখলেন যে শ্যামল দত্তকে আটকেছে, লালমনিরহাটের মানে ইমিগ্রেশনে যিনি কাজ করে, তাদের মধ্যেও কিন্তু অনেক আপনার ক্ষোভ আছে। তারা সরকারি কাজ করলেও তাদের ক্ষোভ আছে, এবং এই ক্ষোভেরই কিন্তু একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে তারা কিন্তু ধরিয়ে দিচ্ছে। সাকিব ভাই, এখানে ক্ষোভের থেকে বড় কথা হচ্ছে দেশপ্রেম। দোজ পিপল এতদিন ধরে দেশটাকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান মানে ইচ্ছা মতো ব্যবহার করছে, এটা থেকে ক্ষোভ, মানে দেশপ্রেম থেকেই, ক্ষোভ তো ভালোবাসা থেকেই, না হলে ক্ষোভ হবে কিভাবে? প্রচন্ড ভালোবাসা দেখেই তো ক্ষোভ হয়। সুতরাং এই ক্ষোভটাও বেশি যখন ভালোবাসা বেশি। ভালোবাসা বেশি বলে ক্ষোভও অনেক বেশি, তারা অনেক বেশি করেছে। আপনি যে ওই যে আমাদের দেশের ক্ষতি করেছে, মানুষের ক্ষতি করেছে, সো দ্যাট ইজ আরেকটা কথা বলতে চাই যে এনাদের ব্যাপারে, সেটা হচ্ছে যে এনাদেরকে তো একটা কেস দিয়েছে বোধহয় নিউ মার্কেট করেছে। কিন্তু আসলে আপনি জানেন যে আমাদের শেয়ার মার্কেট, যে দুটো শেয়ার মার্কেট কেলেঙ্কারি হচ্ছে, তার পিছনে কিন্তু আছে হচ্ছে এই সালমান এফ রহমান। এইখানকার পুরো ব্যাংক গুলোকে লুট করার মধ্যে কিন্তু আছে সালমান এফ রহমান। এখানে আপনার কিছু কিছু আমার শোনা মতে 2-1টা খুনের ব্যাপারেও কিন্তু হি ইজ ইনভলভড ডাইরেক্টলি। আমি যেটা বলতে চাই, এবং সে কিন্তু হচ্ছে শেখ হাসিনার পার্সোনাল ব্যাংকার হিসেবে আমরা জানি। অর্থাৎ এবং এখানে উল্টো দিকে হচ্ছে আইনমন্ত্রী যিনি ছিলেন হানিসুল হক, তিনি কিন্তু এই পুরো বিচার আদালতটাকে কিভাবে আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করা যায় এটার কিন্তু পুরো বাস্তবায়নকারী ছিলেন তিনি। মানে অন্যরাও ছিল, উনিও ছিলেন, উনি এটার মানে মুখ্য ভূমিকা পালন করেছেন। ব্যাংকও বোধহয় উনার ছিল, উনার ব্যাংকও ছিল। সুতরাং আমি বলতে চাই যে এই দুইজনের যে বড় বড় যে কাজগুলো, এগুলোর ব্যাপারে কিন্তু তদন্ত করতে হবে। অর্থাৎ আনিসুল হক কিভাবে এই আদালতকে আপনার ভুয়া আদালত বানালো, সেটা কিন্তু আমাদের জানার দরকার আছে জনগণের।
এটার ব্যাপারে একটা হোয়াইট পেপার দরকার, এটার ব্যাপারে একটা বড় প্রতিবেদন দরকার। তার আগে কিন্তু এটা তদন্ত করতে হবে, এবং দরকার হলে অন্যান্য যারা এটার সাথে ইনভলভ ছিল তাদেরও করতে হবে। আমি একটা কথা বারবার বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে একটা সংগঠিত অপরাধী চক্র ছিল। তার কাজকর্ম ছিল যে তারা 3 বা 4 অধিক, 2 অথবা 2 অধিক মানুষ কিন্তু ষড়যন্ত্র করতো যে তারা আইন ভাঙবে, আইন ভেঙে তারা কিন্তু পয়সা কামাবে। এটা কিন্তু সংগঠিত অপরাধের আপনার ডেফিনেশন, সংজ্ঞা। এটাই সংগঠিত অপরাধের ডেফিনেশন। সেই হিসাবে আমি মনে করি শেখ হাসিনা এবং শেখ হাসিনার নিচে যেই আপনার ইয়ে ছিল, আপনার ধরেন টাকা পয়সার দিক দিয়ে একটা, এই যে অর্থের দিক দিয়ে একটা ছিল হচ্ছে আদালতের দিক দিয়ে একটা ছিল পুলিশের দিক দিয়ে একটা ছিল গণমাধ্যমের দিক দিয়ে একটা, আমি যদি বলি একটা ছিল আপনার অন্যান্য, মানে এর সাথে তো অন্যান্য অলিগাররাও আছে অর্থের ব্যাপারে। আপনি যদি বলি যে ডিপ্লোমেসির মধ্যেও কিছু ছিল, হয়তো বা ডিপ্লোমেটদের মধ্যেও কেউ বহির্বিশ্বে এই কাজটা করছে যে তাদের প্রচারটা ঠিক রাখছে, তাদের ভাবমূর্তিটা ঠিক রাখার চেষ্টা করছে। সো আমি বলতে চাচ্ছি অনেকগুলো সেক্টরের কাজ ছিল, এবং এই সেক্টরগুলো সবাই মিলে শেখ হাসিনাকে পাওয়ারে রাখতো, স্টেট ক্যাপচার করতে একটা মাফিয়া সিস্টেম করেছিল। এইটার একটা মামলা হওয়া দরকার, এটার মামলা হওয়া দরকার। এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে যারা সরকারে থাকবেন, আসবেন, যাবেন, তারা যেন কেউ অন্যায় করার সাহস না পায় এবং পালানোর চেষ্টা না করে। আমার মধ্যে যদি অনেস্টি থাকে, আমি যদি আমার কাজের ব্যাপারে ক্লিয়ার স্বচ্ছ থাকি, আমার তো পালানোর কোনো সুযোগ নাই। আমি কেন পালাবো ভাই? না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পলিবাস বোধহয় প্রথম, হ্যাঁ, মানে সেই আজকে থেকে 2600 বছর আগে প্রথমে বলছিল, তারপরে বোধহয় বলছে নিকোলো ম্যাকিয়াভেলি, এবং থার্ড বলছে হচ্ছে আপনার আপনার যারা আমেরিকান কনস্টিটিউশনের ফ্রেমার। সেটা হচ্ছে আপনি যখন আইন করবেন তখন কিন্তু আপনি ধরে রাখবেন যে আপনার এখানে খুব খারাপ লোক ক্ষমতায় আসবে, বুঝতে পারছেন? সুতরাং আমাদেরকে এমন ভাবে এই কাজটা করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউই এরকম ভাবে দল করে ক্ষমতায় আসার পরে আইনগুলোকে চেঞ্জ করে বা আইনগুলোকে আপনার অকার্যকর করে তারা যাতে আবার একটা স্টেট ক্যাপচার করতে না পারে। সুতরাং এটার জন্যই ব্যালেন্স অফ পাওয়ার বলে, এই জন্যই নানান ভাবে আটকে দেওয়া হয়। আমাদের এটা মনে রাখতে হবে যে ভবিষ্যতেও, আজকে বলা হচ্ছে পুলিশ কমিশন দিয়ে পুলিশ চলে, কিন্তু কথা হচ্ছে যে এরপরে যদি একজন খারাপ লোক এসে প্রধানমন্ত্রী হয়, খারাপ লোক এসে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সেই দিন কি হবে? ওটার চিন্তা কিন্তু আমাদেরকে করতে হবে আজকে। আর ফাইনালি আরেকটা কথা বলে এখানে এটা শেষ করে দিই। হ্যাঁ, বল। সাকিব ভাই, যে শুধু আইন প্রণয়ন না, ধরেন আমাদের বিচার বিভাগকে সর্বোচ্চ স্বাধীনতা এবং যোগ্য লোকদের বিচার বিভাগে আনতে হবে। যেমন আমেরিকা বা অন্যান্য উন্নত রাষ্ট্রগুলো মূল শক্তি কিন্তু বিচার বিভাগ। যে প্রেসিডেন্টের কাছে তারা নিয়োগ পাচ্ছেন, সেই প্রেসিডেন্টকে তারা মার্সি করেন না, মানে যার ফলে হয় কি, পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগ ঠিক থাকে যে না, আমার বিরুদ্ধে যদি অভিযোগ হয়, আমার এখানে বিচার বিভাগ থেকে আমার পরিত্রাণ পাওয়ার কোনো ওয়ে নাই, আমি অন্য যাই করি, সেই জায়গাটা স্ট্রং করতে হবে। তো সাকিব ভাই, আমি একটু আমাদের মূল আজকে যে সেই প্রসঙ্গটা আমরা একটু চাই। ধরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, 111-এর সময় পররাষ্ট্র সচিব ছিলেন, তার এই বিতর্কিত অবস্থা নিয়ে অনেক কথা আছে। আপনি যদি দেখেন এই ছবিটা, তার পাশে বসে আছে মাসুদ বিন মোমেন, আরেক দুষ্কৃতিকারী হাসিনার, যে বহু আগাম করছে এই লোক, তাদের এখন রাখা হয়েছে এখানে। তো এগুলো নিয়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের মানুষের ক্ষোভ আছে। তো তৌহিদ হোসেন কয়েকটা কথা বলেছেন। একটা কথা হচ্ছে যে হাসিনার এই যে ভারতের অবস্থান, হাসিনার এই ভারতের অবস্থানের কারণে তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থানের কারণে দুই দেশে সম্পর্ক নষ্ট হওয়ার মতো কোনো কারণ তিনি দেখেন না, 1 নাম্বার। 2 নাম্বার, তিনি বলছেন যে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, সেটি হচ্ছে যে আমাদের যে চুক্তিগুলো হয়েছে ভারতের সাথে, সেই চুক্তিগুলো প্রসঙ্গে তিনি একটি কথা বলেছেন, যেগুলো আসলে আমি দেখছি সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে অনেক প্রতিক্রিয়া হচ্ছে। আমি যদি একটু দেখাই আপনাকে, তিনি আসলে বলতে চাচ্ছেন যে আমরা কিন্তু কোনো কিছু থেকে সরে যাবো এমন নয়, যার সঙ্গে যে চুক্তি আছে বা অঙ্গীকার আছে আন্তর্জাতিক পর্যায়ে বা দ্বিপাক্ষিক ব্যাপারে, সেগুলো কিন্তু যে অঙ্গীকার বাংলাদেশ করেছে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। সেখানে আমাদের মনে হয়, যেখানে আমাদের মনে হবে স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেখানে আমাদের স্বার্থ দেখা হবে। এই দুটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা একটু বিশ্লেষণ শুনতে চাই। শেখ হাসিনা ভারতের অবস্থান সম্পর্ক নষ্ট করবে না, পাশাপাশি এই যে চুক্তির বিষয়গুলো কি করা উচিত, কিভাবে দেখা উচিত। অধিকাংশ গোপন চুক্তি সংসদে রেটিফাইড না, সংসদে আলোচিত না। এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ান হাই কমিশনার কিন্তু এই নতুন সরকারের শপথ অর্জন করেছে, সে আসে নাই। তো সব মিলিয়ে আপনার একজন সাবেক অভিজ্ঞ কূটনীতিক হিসেবে আপনার বিশ্লেষণ দেখতে শুনি। আপনি আজকে আমাকে খুব ঝামেলা ফেলে দিচ্ছেন। আমার 2 প্রাক্তন সহকর্মী সম্পর্কে এখন আমাকে মন্তব্য করতে হবে। আপনি সত্যি কথা বলেন, আপনি অবশ্যই, কারণ প্রাক্তন সহকর্মীদের অবশ্যই আমি প্রত্যেকের সাথে, আমার 2 জনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কোনো সমস্যা তো কখনো হয় নাই আমার জানা মতে। তবে আমরা তো নীতিগত ভাবে মানে একজন এক জায়গায় আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে দেশ এবং দেশের জনগণ। সুতরাং দেশ এবং দেশের জনগণের জন্য সত্যি কথা আমাকে বলতেই হবে। সেটা বলে আমি যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে হাসিনার
ভারতে অবস্থানের জন্য বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষুণ্ণ হবে না বা তার উপরে কোনো প্রভাব পড়বে না, এটা যে উনি বলেছেন, উনি কতটুকু এটার রাজনৈতিক গুরুত্ব বুঝতে পারছেন সেটা আমি জানি না। প্রতিটা জিনিসেরই একটা কূটনৈতিক অ্যাসপেক্ট, কূটনৈতিক দিক থাকে, কিন্তু একটা রাজনৈতিক দিকও আছে। হয়তো কূটনৈতিক দিক থেকে বলা যেতে পারতো যে এটা ক্ষুণ্ণ করবে না, কারণ একজন কূটনীতিক চায় না যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আপনার মানে এটার উপরে কোনো ধরনের এটা খারাপ হোক বা ক্ষুণ্ণ হোক বা তার কোনো কথায় এটার উপরে কোনো প্রভাব পড়ে, এটা একটা কূটনীতিক চায় না। কিন্তু একজন মন্ত্রী কিন্তু আরেকটা লেভেল থেকে কথা বলছেন। তিনি কিন্তু প্রেক্ষাপটটা তাকে ধরতে হবে, তাকে রাজনীতিটা বুঝতে হবে, ভূ রাজনীতিটা তাকে বুঝতে হবে। হ্যাঁ, তো ভারত যেমন এটা হওয়ার সাথে সাথে তারা কিন্তু প্রচন্ড ভাবে আক্রমণ করছে বাংলাদেশকে। হ্যাঁ, যেটা উনি পরে আবার এক জায়গায় বলেছেন যে, উনি ওই দিন বলেন নাই বোধহয়, আই ডোন্ট নো, বাট উনি বলেছেন যে ওই যে প্রপাগান্ডা আছে সেটাকে কাউন্টার করতে হবে, সেটা উনি পরে বলেছেন। কিন্তু এই যে প্রপাগান্ডা করছিল, তারা যে আমাদের এগেইনস্টে প্রপাগান্ডা করছিল, তারা যে শেখ হাসিনাকে 15 বছর ধরে, এমনকি আমি বলবো 1/11 সময় থেকেই 1/11 ঘটানো, 1/11 ঘটানোর পরে শেখ হাসিনাকে রাখা, 2014, 2018 এবং 2024-এ বাংলাদেশের উপরে, মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, সেটা সাথে কি ভারতের কোনো সম্পর্ক নাই? আসলে আমরা তো কিছুদিন আগে পর্যন্ত এখানে খুব চাউট ছিল যে এখানে র ইনভলভ, এগুলো নিয়ে কিন্তু ভারতেও অনেকগুলো রিপোর্ট হয়েছে, ভারতের মিডিয়াতে, যে র এখানে খুবই সম্পৃক্ত। তো আমাদের কাছে যদি ডাইরেক্ট প্রমাণ এখনো আমাদের কাছে নাই, কিন্তু আমরা কি বলতে পারি না যে আবু সাইদির মৃত্যু, মুগ্ধর মৃত্যু, আপনার এই যে বাচ্চাগুলোর মৃত্যু, এই মৃত্যুর জন্য কি পরোক্ষভাবেও কি ভারত সরকারের এই সমর্থন দায়ী না? আমি তো মনে করি যে পরোক্ষভাবে হলেও এই সমর্থন দায়ী। সুতরাং আমার কাছে মনে হয় যে হাসিনাকে অবস্থানের জন্য উনার যেটা উচিত হতে পারতো, উচিত আমি বলবো না, কিন্তু আরেকজন হয়তো অন্যভাবে করতো। সে হয়তো বলতো যে না, হাসিনার অবস্থানের জন্য সে ভারতের উপরে চাপ সৃষ্টি করতো। সে বলতো যে ভারত ইজ কমপ্লিসিট। ভারতের সরকারের মধ্যে কি আসলে কমপ্লিসিটি আছে? এই যে 2024-এ যেভাবে নির্বাচনটা হলো, যখন আমেরিকা এইভাবে হাসিনাকে আটকাইতে চাইলো, তখন আপনারা যে একতরফা নির্বাচনের পক্ষে যে মানে আমেরিকাকে সরাই দিলেন, আমেরিকাকে আপনারা অকার্যকর করে দিলেন, তাকে থামাই দিলেন, এবং তারপরেই তো এই গুলিগুলো হলো। এটা তো আপনারাই রেখেছেন, তাই না? এখন আবার কি করেছেন, যেই মানুষ আমাদের এখানকার টাইরান, যে হত্যাযজ্ঞ করেছে, তাকে আপনারা কি বলছেন? তাকে আপনারা বলছেন যে সে আপনাদের বন্ধু। এখন আমি যেটা মনে করি, ভারতের সরকারকে, মানে কয়েকদিন আগে আমি একটা শশী থারুরের একটা ছোট্ট ইয়ে দেখছিলাম, সেখানে সে বলছে যে ভারতের প্রথম লক্ষ্য হচ্ছে একটা দেশের সাথে সম্পর্ক করা, রাষ্ট্রের সাথে। রাষ্ট্র হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্বিতীয় হচ্ছে জনগণ, তৃতীয় হচ্ছে লিডার। এটা উনি বলছেন। যদি তাই বলে থাকে, তাহলে কিন্তু ভারত সরকারকে বুঝাতে হবে যে ভারত সরকার হয় শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করবে, অথবা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। দুটো সম্ভব না, অন্তত আমাদের 15 বছর যে অভিজ্ঞতা, এবং এইভাবে যেভাবে হত্যা হয়েছে একটা পর একটা, যেভাবে এখানে যে চলেছে, তাতে কিন্তু এটা সম্ভব না বলে আমার মনে হয়। এবং এখানে আমার মনে হয়েছে যে তৌহিদ স্যার, উনি ভবিষ্যতের জন্য যেটা লেভারেজ হইতে পারতো, উনি লেভারেজটাকে নষ্ট করে দিন। মানে উনি হয়তো ভাবেন নাই, আমি উনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই, কিন্তু এটা ওনার ভাবা উচিত যে এই লেভারেজ কিন্তু দেওয়া যাবে না। সো আমি হাসিনার, এবং হাসিনা, আমি অনেকে বলছে যে হাসিনা ওখানে আছে, ধরেন শেখ হাসিনা যে আছে, আমাদের মাহফুজ আনাম সাহেবের সাথে একটা ইয়ে দেখলাম, মাহফুজ আনাম সাহেব কিন্তু এটা কোনো বিরোধিতা করলেন না, হ্যাঁ, অথবা অন্যরাও কিন্তু বিরোধিতা করেন না, কিন্তু আমি মনে করি এটা বিরোধিতা করা উচিত। সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের পরে হোয়াইট রাশিয়ান বা হোয়াইট ফোর্সেস বা এরকম একটা কি জানি ছিল, যেটা কিন্তু আপনার ওয়েস্টার্ন পাওয়ার, মানে ইউকে, ইংল্যান্ড, ফ্রান্স, এরা কিন্তু এদেরকে সাহায্য করতো, এবং এরা বোধহয় 4-5 বছর ধরে যুদ্ধ করেছে আপনার সোভিয়েত ইউনিয়নের সাথে। তো সোভিয়েত ইউনিয়ন কি তখন কি ব্রিটেনের সাথে কি একেবারে দহরম করেছে? নো, আই ডোন্ট থিংক ইভেন দে হ্যাড এনি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এট দ্যাট টাইম। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের স্বাধীনতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য যেই ব্যক্তিটা সবচেয়ে বড় হুমকি, তার প্রতি যদি সে ভারত কোনো ইয়ে করে, তাকে কিন্তু ভারতকে এইটা থেকে আপনার সরাতে হবে। আমি বলছি না যে ভারতকে এটার মূল্য দিতে হবে, আমি বলতে পারতাম যে ভারতকে মূল্য দিতে হবে, আমি বলি আর না বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভারত এটা করবে কিনা, ভারত তাড়াতাড়ি এটা সরিয়ে দেওয়া উচিত, এবং ভারত বুঝতে পারছে। আমি মনে করি এই জায়গায় তৌহিদ হোসেন সাহেব, আমি আই উড হ্যাভ স্পোকেন ডিফারেন্টলি,
নাম্বার টু আমার বলা দরকার আছে যে এটাও আমি মনে করি যে আমাদের ভারতের সাথে সম্পর্কের মধ্যে কোনো ধরনের নতজানু হওয়ার কোনো স্কোপ নাই, অন্তত এই প্রেক্ষাপটে তো আর নাই। আমার মনে হয় 50 বছরই কাইন্ড অফ আমরা জিয়াউর রহমানের টাইমটাকে আমি একটা এক্সেপশনাল টাইম ধরি, কিন্তু ওনার সময় আমলারা কি করেছে তা আমি জানি না, ডিপ্লোম্যাটরা কি করেছে আমি জানি না, কিন্তু ভারতের প্রতি নরম হয়ে কিন্তু কোনো কিছু হবে না, এটা আমি মনে করি। বরং ভারতের সাথে আমরা তো নরম হয়ে 50 বছর কিছু পাই নাই। আমাদের এখন আমার মনে হয় একটু অ্যাসার্টিভ বা আমাদের স্বার্থগুলো নিয়ে আমাদের একটু স্পষ্ট করে পরিষ্কার হওয়া উচিত। দ্বিতীয় জিনিসটা যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে একটা কথা বলে রাখি, শেখ হাসিনাকে আসলে কিভাবে রাখা হয়েছে বলে আপনার মনে হয়? এটা কিন্তু আমি একটু কনফিউজড, কারণ হচ্ছে মানে ইন্ডিয়ার তো ওনার কোনো ভিসা নাই, উনি অবৈধভাবে ঢুকছেন বলা চলে, মানে রাষ্ট্র ছাড়া, এবং ওনাকে হয়তো অন অ্যারাইভাল কোনো কিছু দেওয়া হয়েছে কিনা সেটাও জানি না। উনি সামরিক যান নিয়ে গেছেন, সামরিক C-130 বিমান, সামরিক বিমান ওটাতে গেছেন, এবং আমি একটা জায়গায় তাকে রিফিউজ করার পরে থার্ড জায়গায় বোধ তিনি ল্যান্ড করার অনুমতি পেয়েছে। তো আপনার কি মনে হয়? আপনি একটু কম বুঝি। আমারও মনে হচ্ছিল আপনার মতো যে ওনারা বোধহয় ওনার পাসপোর্টে সিল মারেনি, এখন মানলেও তো বেশ কিছুদিন আগে পর্যন্ত মারেনি। এই জন্য আমার মনে হচ্ছে ওনাকে ট্রানজিটে রেখে দিয়েছিল। হিন্ডন এয়ারবেজে বলতো না হিন্ডন এয়ারবেজ আছেন, এখন আর বলে না, কিন্তু হিন্ডন এয়ারবেজে আমার মনে হয় ওখানে একটা সেফ হাউস থাকতে পারে, কমান্ড্যান্টের বাড়ি বা যে চিফ হবে প্রধানের বাড়ি টাড়ি থাকতে পারে, তাকে হয়তো সরাই দিয়ে প্রধানের বাড়িটা ওনাকে দিয়ে দিল। কিন্তু এখন তো শুনছি ওনাকে অফিস টফিসে দেওয়া হয়েছে, কারণ আপনার মনে থাকবে একবার যে পুতুল বলছিল যে সে কিন্তু তার মায়ের সাথে দেখা করতে পারছে না। তো পুতুল দেখা করতে পারছিল না কেন? আমার মনে হচ্ছে যে তখন আমার মনে হয় যে নিশ্চয়ই হতে পারে ট্রানজিটে আসছে, ট্রানজিটে থাকার কারণে বলছে যে তুমি ওখানে দেখা করতে পারবে না। তবে পরে সাথে সাথে কিন্তু পুতুল কিন্তু ওটা মুছে ফেলেছে, পরে ওইটা ডিলিট হয়ে গেছে ওই ইয়েটা। সো আই থিঙ্ক দের ইজ এ হাইড অ্যান্ড সিক ওভার দেয়ার, এই ব্যাপারটা। বাট এনিওয়ে আমি এখন শেখ হাসিনা সম্পর্কে অনেক বেশি কথা বলা হয়ে গেছে। না, তবে ধরেন আমি এই চুক্তি প্রসঙ্গে আসছি, তার আগে আমি যদি আপনাকে একটু দেখাই যে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে মোদী যে কথা বলেছে, যেমন ধরেন মোদী লিখেছে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি, হিন্দু সহ সব সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি। তো 10 লাইনের টুইটের মধ্যে তিনি হিন্দুদের ব্যাপারেও লিখছেন। তো আমার দেশের হিন্দু নিয়ে মোদীর এত মাথা ব্যথা কেন? আমরা কি মোদীদের শুভেচ্ছা জানানোর সময় বলি যে তোমার দেশের মুসলমানদের নিরাপদে থাকবে কি আমরা আশা করি? আমরা বলি না। তো বাংলাদেশে তো ধরেন আমি যদি ইতিহাস দেখি, এই হিন্দু মুসলিম দাঙ্গা দ্বন্দ্ব এগুলোর পিছনে হাসিনা এবং এই মোদীদের হাত আছে। মোদী যে গুজরাটে কসাই হিসেবে মুসলিম হত্যা করছে, এখনো যেভাবে ওই যে কয়েকদিন আগে তো ছবি দেখলাম যে একটা লোক রাস্তায় জুমার নামাজের সময় পুলিশ এসে পেছন দিয়ে লাথি মারছে তাকে সেজদা করার সময়। আমাদের সরকার কি কোনো প্রতিবাদ করেছিল? কখনো করে নাই। তো তুমি যদি আমার দেশের হিন্দুদের ব্যাপারে ইন্টারফেয়ার করো, আমরা কি মুসলমানদের ব্যাপারে ইন্টারফেয়ার শুরু করবো ইন্ডিয়াতে? এই বিষয়টা নিয়ে কোনো প্রতিবাদ হয় নাই। কেন ভারতের হাই কমিশনার শপথে গেল না? এটা নিয়ে জবাব দিতে চাওয়া হয়নি। কেন ভারতের মিডিয়া ক্রমাগত বাংলাদেশের হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে মিথ্যা তথ্য দিয়ে? পুরান মানে 10 বছর আগের ঘটনাকে সামনে নিয়ে আসছে। অন্য ঘটনায় যে বাড়িতে আগুন লাগানো হয়েছে সেই বাড়ির ছবি দেখানো হচ্ছে, এবং সেনাপ্রধান ভালো বলছেন যে 31টি ঘটনা ঘটছে, তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক। কিন্তু সে আওয়ামী লীগের নেতা ছিল, সংযোগ হয়েছে বা মারামারি হয়েছে। হিন্দু হিসেবে কেউ আগুন লাগাতে যায় নাই। মানে আমি হিন্দু এবং মুসলিম এই ভেদাভেদ হয় নাই, কারণ আওয়ামী লীগ আমাদের এদের তো দাপট ছিল ভাই, এরাও তো প্রচুর অত্যাচারী হয়ে উঠছিল। আপনি যদি একটু বলেন যে আমাদের এই জায়গাগুলো, আমাদের ফরেন মিনিস্ট্রির কোনো প্রতিক্রিয়া কেন নাই বা থাকা উচিত? আমাদের ফরেন মিনিস্ট্রি আসলে অনেক আগের থেকেই প্রো ইন্ডিয়ান, এটা আমি ভিতরে থেকে বাবলের মধ্যে বুঝতেও পারিনি, কিন্তু আমি বাইরে এসে বুঝতে পেরেছি। এটা বহু বছর ধরে, আমি আপনাকে কথা বলবো 72-এর পরে থেকে ধরে নেন যে বাংলাদেশের আসলে ডিপ্লোম্যাটরা প্রো ইন্ডিয়ান। সুতরাং আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথারই কিন্তু যৌক্তিকতা আছে, হ্যাঁ। কিন্তু যেহেতু আমি বললাম যে 50 বছর আমরা নতজানু ফরেন পলিসি করেছি, সেই জন্য এখনো কিন্তু সেই পরিবর্তনগুলো আসে নাই, যে আপনি যে বিষয়গুলো উঠালেন যে সেই বিষয়গুলো নিয়ে কেন কথা বলা হচ্ছে না। তো তবে এর একটু একটু করে পরিবর্তন হচ্ছে। যেমন ধরেন ওই যে প্রোপাগান্ডার ব্যাপারে কাউন্টার করার জন্য এই সরকারের কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। আমি দেখলাম সৈয়দা রেজওয়ানা হাসানকে দেখলাম যে ইয়েতে যেতে, এবং বেশ অ্যাসার্টিভ ছিলেন উনি ওনার একটা প্রোগ্রামে ইন্ডিয়াতে। জয়ের ব্যাপারে কি বলা হয়েছে জানি না, জয় তো এখনো আসছে, ওরা প্ল্যাটফর্ম দিচ্ছে। তো আমি এটুকুই বলতে পারি যে এটা চেঞ্জ হইতে হবে, পরিবর্তন হইতে হবে, এবং এই পরিবর্তনটা এটা আসলে যদি আমাদের দেশের পররাষ্ট্র নীতিতে বা পররাষ্ট্র নীতির চর্চাতে যদি এই পরিবর্তন আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রথমত আমাদের অর্থনীতিকে অনেক শক্তিশালী হতে হবে, আমাদের দেশকে অনেক শক্তিশালী হতে হবে,
যেটা আমাদের ছাত্ররা যে বিপ্লব, যে লক্ষ্য নিয়ে দেশ যেরকম ভাবে করতে চায় সেই রকম ভাবে যদি দেশ গড়ে ওঠে, তাহলে আমাদের এই পররাষ্ট্র চর্চাতেও আমরা নতজানতা থেকে বেরিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। তবে পরিবর্তন হচ্ছে এবং আমরা যে আজকে কথা বলতে পারছি, আমি আশা করি এগুলোর প্রভাব পড়বে। আমি আরেকটা ইয়ে হলো যে এখানে বলেন, আমরা কি এখন সংঘবদ্ধ প্রচারণায় নামবো ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে? তোমরা যা করতেছো, তোমরা যা করছো, এখানে যা হচ্ছে, আমাদের মিডিয়ার আরেকটু স্ট্রং ভূমিকা পালন করা উচিত বলে আমাদের মিডিয়াও এতদিনে যে সময়টা গেছে এখনো বোধহয় তারা স্থবিরতা থেকে বেরোতে পারেনি। তাদের আরেকটু বেশি আপনার ইয়ে হওয়া উচিত, তাদের একটু ডিমান্ডিং হওয়া উচিত। আমি মনে করি তাদের একটু ডিমান্ডিং হতে হবে, হ্যাঁ, সেটা সরকারের। এই বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলেন, তাদের ব্যাপারে মানুষের ক্ষোভ কিন্তু একটা জায়গায়, যে আপনারা তো স্লোগানও যাচ্ছে, মানে একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে কিছু সিদ্ধান্ত নিতে হয় 24 ঘন্টায়, কিছু 48 ঘন্টায়, কিছু 72 ঘন্টায়, আমাদের সবকিছু মিলে আপনারা একটা স্লো যাচ্ছেন কেন? কেন আওয়ামী লীগের দালালরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে? জাস্ট বদলি শুরু হয়েছে বা চেঞ্জ শুরু হচ্ছে, কতটুকু হবে জানি না, এটা বারবার করতে হবে আসলে, কারণ আওয়ামী লীগ যেভাবে সাজিয়ে গেছে। তো এই চুক্তিগুলোর ব্যাপারে আমি কি করতে পারি? হ্যাঁ, চুক্তিগুলোর ব্যাপারে আমি একটু বলতে চাই। চুক্তিগুলোর ব্যাপারে উনি বললেন, এগেইন আমি বলবো যে ওটা ওনার কথাটা ছিল একটু কূটনৈতিক অ্যাসপেক্টে। কূটনৈতিক অ্যাসপেক্টে আমরা বলে থাকি যে হ্যাঁ, আমরা যেই চুক্তিগুলো সাইন করেছি সেগুলোর প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ, এটা আমরা বলি। এটা সাধারণভাবে এটা প্রযোজ্য, ডেফিনেটলি। তারপরে উনি বুঝেছেন যে তারপরে উনি বলেছেন যে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হলে সেটা দেখা হবে। এখন আমার এখানে আমি একজনের বক্তব্য আমি এখানে একটু নিয়ে আসি। ধরেন কথার কথা, আমাদের এগেইন আমাদের কনটেক্সটটা বুঝতে হবে, তাই না? আমরা জানি, আপনি একটু আগে যখন বললেন যে এগুলো একটাও পার্লামেন্টে ডিসকাস হয়নি, এগুলো অনেকগুলোই গোপনে গোপনে করা হয়েছিল। আমি কিছুদিন আগে শুনতেছিলাম যে যখন আমরা ওই যে আপনার ইয়ে নিয়ে কথা বলছিলাম, ওই যে দর্শনা চিলামারি লাইনের কথা বলছিলাম, তখন এরকম বের হচ্ছিল কোথাও কোথায় যে এই রেলওয়ের এই চুক্তিটা আসলে প্রধানমন্ত্রীর কাছে, উনি অন্য কাউকে ফাইল দেন নাই, অর্থাৎ ওখানে কি কি বলা আছে আমরা জানি না, এই ধরনের কিন্তু একটা কথা উঠেছিল। সো সেই হিসাবে আমি বলছি যে এখানে অনেক কিছু করা হয়েছে বলে মনে হয় যে যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় নাই, এবং এটা নিয়ে অনেকেই কথা বলেছে। সুতরাং ওই জিনিসটাকে মনে রেখে বলা দরকার ছিল যে বাংলাদেশের স্বার্থ রক্ষা যাতে হয় সেই জন্য প্রত্যেকটা চুক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হবে, এবং বিচার করার পরে আমরা রিভিউ করার পরে আমরা আমাদের ডিসিশন নিব। এটা হচ্ছে গিয়ে আমি এই মাইন্ডসেট থেকে আমার শুরু করা উচিত ছিল বলে আমার মনে হয়। সেটা হয় যদি আপনি ভারত আর এখানে আপনি একটা ধরনের অ্যাডভার্সারিয়াল রিলেশনশিপ দেখেন। আমরা কূটনৈতিক ভাবে খুবই বন্ধুত্বপূর্ণ হতে পারি, কিন্তু যখন আমরা জিনিসটা বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে কনটেক্সচুয়ালি, তখন কিন্তু আমাকে একটা অ্যাডভার্সারিয়াল আছে কিনা এটা কিন্তু আমাকে ধরে নিতে হবে। দ্বিতীয় কথা আমি একটা আনতে চাই যে সাপোজ ধরেন আপনি একটা কথা যে আপনি একটা ট্রেনের কানেক্টিভিটি দেখলেন, সেই ট্রেনের কানেক্টিভিটিতে ওখানে বলা আছে যে কিছু কিছু জিনিস ছিল যেগুলো বাংলাদেশের স্বার্থের বিপক্ষে। এখন আপনি কি করলেন? আপনি বললেন যে না, আমি এটা ঠিক করবেন, ঠিক করবে। করার পরে ওই ট্রেনের চুক্তিটা কিন্তু হলো যে মোটামুটি ফেয়ার হইল, কিন্তু আপনি কিন্তু সেই একই সময় যখন তাকে আপনি ট্রেনের চুক্তি অনুযায়ী, তাকে কানেক্টিভিটি অনুযায়ী তাকে ট্রেন চালাতে দিবেন বাংলাদেশের বুকের উপর দিয়ে, সেই সময় কিন্তু সে আপনাকে পানি দেয় না, আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যে চুক্তিগুলো করেছেন তার সব চুক্তিগুলো তো বাংলাদেশের স্বার্থের বিপক্ষে, বাংলাদেশের স্বার্থের পক্ষে তো কোনো চুক্তি হয় নাই। সো আমি মনে করি যে আমি কয়েকদিন আগে এক জায়গায় বলেছিলাম, এটা আমি একজন বলি, হ্যাঁ, দেবপ্রিয় ভট্টাচার্য তো ডক্টর ইউনূসের অত্যন্ত প্রিয়, মানে কাছের মানুষ। উনি কয়েকদিন আগে বলছিলেন যে উনিও কিন্তু আপনার এক সময় ওই যে 1/11 সময় জেনিভাতে হেড ছিলেন, বোধহয় আমাদের ইয়ে ছিলেন, পার্মানেন্ট রেপ ছিলেন। তো উনি বলছিলেন যে মাল্টিল্যাটারাল বা বাইল্যাটারাল যখন নেগোসিয়েশন হয়, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে সবগুলো একসাথে লাগাইতে হয়। যেমন কথার কথা, এই কানেক্টিভিটির জন্য ভারত কিন্তু আমাদের উপর নির্ভরশীল, না হলে তারা সেভেন সিস্টারের সাথে, এটার জন্য কিন্তু ভারত কিন্তু আমাদের উপর নির্ভরশীল, সেটা আমরা দিয়ে দিয়েছি। এখন আপনি এটাকে ফেয়ার টেয়ার সাজাইতে পারেন, বাট এটা আপনারা দিয়ে দিয়েছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা আবার ভারতের উপর নির্ভরশীল পানির জন্য, আমাদেরকে কিন্তু সে পানি দেয় নাই। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি হলে যেটা করবো, আমি কিন্তু এই কানেক্টিভিটির এগুলোকে কিন্তু আমি ধামাচাপা দিয়ে রাখবো। আমি চাবো প্রগ্রেস অন দা পানি ইস্যু। আমি পানি ইস্যুর সাথে এই জিনিসটাকে কানেক্ট করতে চাই, কানেক্টিভিটিকে, কানেক্টিভিটি দিব, পানি দিব, এইভাবে একটা আপনার আমি মনে করি আমাদের হার্ড বার্গেন করা উচিত। হার্ড বার্গেন করার মধ্যে কোনো ইয়ে নাই, দোষ নাই। আমি আমার দেশের জন্য হার্ড বার্গেন করবো, and then after the hard bargain we can, আমি just say diplomatic parlance, we can have a drink together. That's a different issue. At that time we can joke and everything. But while we are negotiating, we have to be hard negotiators, তাই না? Hard negotiator হইতে হবে তো আপনাকে। আপনি কি মনে করেন, ধরেন যে শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে না পেরে সে ইঁদুরের মতো পালিয়ে গেছে,
তাকে দয়া করা হয়েছে বা তাকে এই যে দেশ থেকে পালানোর যে সুযোগ দেওয়া হয়েছে সেটাও আইন বহির্ভূত ভাবে দেওয়া হয়েছে তাকে। কারেক্ট। আইন বহির্ভূত ভাবে কারো কারো ব্যক্তিগত ভালোবাসার জন্য তাকে SSF সহ তাকে ইন্ডিয়া যেতে দেওয়া হয়েছে। রাইট। তো এরকম একজন বিতাড়িত শয়তান, বিতাড়িত প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তিনি ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে, which is destabilizing for বাংলাদেশ, যেটা এখানে অস্থিতিশীল করছে। এই যে হাসিনার এই যে উস্কানি, মানে একটা বিতাড়িত প্রধানমন্ত্রী, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যে হাসিনা পালাইছে না, মানে তার অপরাধের দায়ে মানে সামাল দিতে না পারে সে পালাইছে, মানুষ মেরেও সে ব্যর্থ। এরকম একটা মহিলাকে, এরকম একটা সাবেক বিতাড়িত প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিচ্ছে, কিন্তু সে সেখান থেকে আবার তার রাজনৈতিক প্রপাগান্ডা চালায় যাচ্ছে, সে ফোন করতেছে, এটা উস্কানি দিচ্ছে, ওটা উস্কানি দিচ্ছে। মানে ইতিমধ্যে দুটো ভুল হচ্ছে, এখানে দুটো অপরাধ হচ্ছে, এখানে দুটো অপরাধ হচ্ছে। এক হচ্ছে গিয়ে যে আপনি একজন মানবতার বিরুদ্ধে অপরাধী যে করেছে, আপনি জানেন করেছে, এটা কয়েকদিনের ব্যাপার, কয়েকদিনের মধ্যেই প্রমাণ হবে। যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে আপনি তাকে স্থান দিচ্ছেন, এটা হচ্ছে আপনার নাম্বার 1। আপনি তাকে ফ্রেন্ড বলছেন, কিন্তু আপনি জনগণকে যে হত্যা করা হচ্ছে এটা বলছেন না। একটা জিনিস আমি এখানে ছোট্ট করে একটু বলি, বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, সেই সময় ভারত বলে কি যে সেই সময় নাকি বিএনপির কার্যকলাপের জন্য ভারতের সিকিউরিটি, ভারতের নিরাপত্তা নাকি বিঘ্নিত হয়েছিল। আমি ভারতকে জিজ্ঞাসা করতে চাই যে ওই নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছিল তার জন্য কয়জন ভারতীয় মারা গেছিল, আমি জিজ্ঞেস করতে চাই। এখন এই জন্য আপনারা বিএনপিকে ক্ষমতা আসতে দিবেন না, দ্যাটস ইয়োর, মানে এটা হচ্ছে আপনার পজিশন। আপনি আপনার কারণে বাংলাদেশে এবার কতজন মারা গেছে, তাহলে আপনি যেটা করছেন, মানে আপনি আসলে আমার দেশের আপনি যেটা বিএনপির বিরুদ্ধে করছেন, আমরা যদি আপনার বিরুদ্ধে এটা করি তাহলে কিন্তু এটা ভালো হবে না। এটা আপনি বিশাল বিশাল অপরাধ করে ফেলেছেন। সেই বিশাল অপরাধ করে এখনো, বিকজ উই আর নট চ্যালেঞ্জিং দেম, বিকজ উই আর নট চার্জিং দেম ইন এ ভেরি হিউম্যান ম্যাটার, দিস ইজ এ ভেরি এটা হিউম্যানিটেরিয়ান বিষয়, এটা মানুষের জীবন, এটা মুগ্ধর জীবন, এটা ওই রিয়ার জীবন। এই জীবনগুলা আমি একটা জিনিস মনেও করি যে, সরি আমি এই কথাটা এখানে বলা দরকার, যে এটা হচ্ছে এক ওনারা করছেন, এক হচ্ছে গিয়ে যে যেই মানুষটা এরকম অপরাধী তাকে ওনারা জায়গা দিচ্ছেন, তার মানে অলমোস্ট একটা ক্রিমিনালকে আপনি হোস্ট করছেন, আপনি ক্রিমিনাল, আপনি অ্যাক্সেসরি হচ্ছেন এই ক্রাইমের প্রতি, আমি যদি একটা লিগাল পার্লেন্সে বলতাম। দ্বিতীয় আপনি যে ভুলটা করলেন, দ্বিতীয় আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে তাকে ওখান থেকে বসে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে দিচ্ছেন, আপনার প্রপাগান্ডা আউটলেট আপনি চালাচ্ছেন, সো আপনি ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন, এবং আপনি আমাদের মধ্যে যে সবচেয়ে বড় ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর তাকে আপনি ওখানে সাপোর্ট দিচ্ছেন, সাকার দিচ্ছেন, তাকে আপনি মানে সাপোর্ট দিচ্ছেন যাতে সে আমাকে আরো ডিস্টেবিলাইজ করতে পারে। সো আমি এই হিসাবে মনে করি যে ভারতের দুটো বিরাট ইয়ে হয়ে রয়েছে, সমস্যা হয়ে আছে আর কি এই ব্যাপারে। চুক্তির ব্যাপারে আমরা বলেছি, এই জায়গায় আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, মানে আমাদের সরকার বা আমাদের মন্ত্রণালয়, যে হাসিনা যে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করছে বা কাজ করছে, এবং সেই জায়গাটা আসলে সকল সাপোর্ট তাকে দিচ্ছে ভারতীয় সরকার, তার ফোন, ইন্টারনেট, এভরিথিং তো ভারত প্রোভাইড করতেছে ফ্রি অফ কস্ট। তো এই জায়গাটায় আমাদের সরকার বা আমাদের ফরেন মিনিস্ট্রির কি স্ট্যান্ড হওয়া উচিত, আপনি কি মনে করেন? আমি মনে করি ফরেন মিনিস্ট্রির স্ট্যান্ড হওয়া উচিত যে ইদার দ্যাট ইন্ডিয়া হ্যাজ টু চুজ, ইন্ডিয়া হ্যাজ টু চুজ বিটুইন দ্য ফ্রেন্ডশিপ উইথ দ্য পিপল অফ বাংলাদেশ অর ফ্রেন্ডশিপ উইথ শেখ হাসিনা, নম্বর 1। নম্বর 2, আমি মনে করি যে দে শুড স্টপ অল দ্য প্রপাগান্ডা, এবং আমরা তো সবকিছু সমাধান করতে চাচ্ছি, এটা আপনি ভালো করে বুঝতে পারছেন। এবং আমি মনে করি, সত্যি কথা বলতে আমি মনে করি যে, আমি শুনেছি যে তৌহিদ হোসেন সাহেব প্রথম ভিজিটে যাচ্ছেন আমেরিকাতে, এটাতে মনে হবে যে এই সরকারের প্রধান সাপোর্টার হচ্ছে আমেরিকা, এটা কিন্তু মনে হবে। বরং আমি হইলে, আমি জানি না ওনাদের কাছে অনেক বেশি ইনফরমেশন আছে, আমি হলে আমি প্রথম যেতাম ভারতে, এবং ভারতে যে আমি এগুলো তাদেরকে ইয়ে করতাম, আমি চ্যালেঞ্জ, মানে আমি চার্জ করতাম চ্যালেঞ্জ, এবং আমি তাদেরকে বলতাম যেগুলো তো এইভাবে সম্ভব না, হোয়াট আর ইউ ডুইং, তারপরে আমি আমেরিকা পরে যেতাম। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা করা উচিত ছিল, এবং এটার ব্যাপারে আমাদের দৃঢ় যে প্রত্যয় আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের যে ছাত্রদের যে প্রত্যয়, তারা বলছে যে হাসিনাকে এনে বিচার করতেই হবে, সেই প্রত্যয়কে আপনি দেখতে পাচ্ছেন পররাষ্ট্র মানে সার্ভিসের কথায়? নো। এবং সেটা আমাদের এটার কারণও আছে, এটার কারণ হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তারা কিন্তু আসলে স্বৈরতন্ত্রের কাজ করতে করতে তাদের কিন্তু একটা অন্য রকমের ইয়েতে চলে আসছে, তারা আপনার অন্য রকমের এক ধরনের সিস্টেমের মধ্যে তারা চলে আসছে। তারা কিন্তু এই ধরনের ভারতের বিরুদ্ধে ভাবে কথা বলা তাদের মুখেই পথে বেরোবে না এখন। 15 বছর ধরে বুঝেন না, এক ধরনের ব্রেইন ওয়াশিং হয়ে গেছে, তাদের কন্ডিশনিং হয়ে গেছে। এবং একটা জিনিস মনে রাখবেন, যত আপনি উপরে উঠবেন, একটা স্বৈরতন্ত্রের অধীনে আপনি যত উপরে উঠেন ততই আপনাকে কিন্তু অপরাধ বেশি করতে হয়। একটা সেকেন্ড সেক্রেটারিকে এত বেশি অপরাধ করতে হয় না, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে এত বেশি অপরাধ করতে হয় না, কিন্তু আপনি যে মুহূর্তে জয়েন্ট সেক্রেটারি হচ্ছে, আপনি যে মুহূর্তে অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন, ততই কিন্তু আপনাকে অপরাধ বেশি করতে হবে। আপনি স্বৈরতন্ত্রের অধীনে কাজ করছেন, স্বৈরতন্ত্রের অধীনে কাজ করতে হলে সবসময় বেআইনি কাজ করতে হয়, সবসময় মিথ্যা কথা বলতে হয়। আমাদের ডিপ্লোমেটের মধ্যে মানে হাসিনা এবং বর্তমানে হাসিনা এবং ভারত ইস্যুতে আমাদের সরকারের আসলে ভূমিকা যথাযথ নয়, তাদের আরেকটু কঠোর এবং আরেকটু ভূমিকা থাকা উচিত। আমি এটাকে বলবো, কঠোরও বলবো না, আমি এটাকে বলবো যে আমাদের সিনসিয়ার হওয়া উচিত। আমাদের রিলেশনশিপ তো সিনসিয়ার না। আপনার সাথে আমি যদি যা করছি, আমি যদি আপনার সাথে সিনসিয়ার হই, আমি যদি আপনাকে বলি যে ভাই আমার এটা একটা সমস্যা,
আপনি যদি আমাকে বলেন ভাই আমার এটা একটা সমস্যা, এবং আমি যদি দুইজনের দ্যাটস ফাইন। আমি কঠোর হওয়ার কথা বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনারা তো আমার সাথে সিনসিয়ার না। Let's have a sincere relationship. And if we have a sincere relationship, আমি যখন পাকিস্তানে গেছিলাম, আমি যখন পাকিস্তানে ছিলাম 2006 থেকে 10, তখন আমাকে বলতো কি যে ভাই क्या करेगा, हाँ भाई है, भाई है तो तुम ये करो, वो apology मांगो, apology मांगो, formal apology मांगो। हाँ भाई, আমি বললাম যে ভাই, between brothers, if you do bad things, that relationship is much harder to mend. An outsider can come and do something, you forget about it, right? You don't know the outsider, but the brother, you have to be careful. আমি সেই হিসেবে বলতে চাই, আমি যদি ভারতের সাথে যদি আমি ভাতৃত্বমূলক সম্পর্ক চাই, তাহলে আমাকে সিনসিয়ার হতে হবে, আমাকে ক্যান্ডিড হতে হবে, আমাকে ফ্র্যাঙ্ক হতে হবে। আমি সেটা বলছি না, কিন্তু আমরা ধরেন 14, 18, 24 তিনটা নির্বাচনে ভারতের যে মানে অ্যাগ্রেসিভ সাপোর্ট দেখলাম হাসিনার প্রতি, জনগণের বিপক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে। আপনি কি মনে করেন যে কঠোরতা বাদ দিয়ে সিনসিয়ার রিলেশনশিপ ভারত বুঝতে? আপনি আমার কথা বুঝেন নাই আসলে। আমি আপনাকে আসলে এর মাঝখান দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনি যেটা বলছেন কঠোর, আমি ওইটা কঠোর শব্দটা ব্যবহার করি নাই, কিন্তু আমি যেভাবে শব্দ ব্যবহার করছি তার মানে ওই একই জিনিস না। আমি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছি যে আমি কঠোর না হই, আমি যদি ক্যান্ডিড হই, আমি ফ্র্যাঙ্ক হই, আমি আপনার সাথে ফ্র্যাঙ্ক। সাকিব ভাই, আমি আপনাকে বুঝতে পারছি না যে যে আমার ক্যান্ডিডনেস বা আমার সফটনেস বা আমার জেন্টাল অ্যাটিটিউড ভারত তো দুর্বলতা ভাবে রে ভাই। না, ফ্র্যাঙ্কনেস দুর্বলতা, ভারত তো দুর্বলতা ফ্র্যাঙ্কনেস মানে নরম না। ভারত তো হচ্ছে যেমন কথার কথা বলি, 2014, 2018, 2024 এইখানে ইন্ডিয়া কি কি করেছে সেই ব্যাপারে আমাদের কেউ কি ইন্ডিয়ান মিডিয়াতে যে বলে? না, এটা কি বলা দরকার আছে না? ইন্ডিয়ান মিডিয়াটা প্রচার করবে না ভাই। না করবে না, সেটা করবে না। যদি না করে তাহলে আমি আর যাবো না, না করলে আমি আর যাবো না। কিন্তু আমাদের দেশের যারা লিডার, আমি এটা অনেক আগে থেকে বলছি, আমাদের দেশের লিডারদের ইন্ডিয়াতে কোনো পাবলিক ডিপ্লোমেসি নাই, কোনো পাবলিক ডিপ্লোমেসি নেই। আমাদের শেখ মুজিবুর রহমান কিন্তু কখনো গড়ের মাঠে একটা বক্তৃতা দেন নাই, উনি কিন্তু দিতে পারতেন, বাংলা ভাষায় দিতে পারতেন না, উনি কিন্তু দেন নাই বা দেওয়ার সুযোগ হয় নাই। আমাদের কোন পাবলিক, সুতরাং ওরা বাংলাদেশ সম্পর্কে ওদের ধারণা অত্যন্ত ডিস্টর্টেড। ওরা এখন ভাবতেছে যে এইটার পিছনে হচ্ছে জামাত, বিএনপি, চায়না, আমেরিকা, এই হচ্ছে ওদের মধ্যে এখন চলতেছে। এই ধরনের অপপ্রচার ওখানে চলে। সেই অপপ্রচারের জন্য আমি বলতে চাচ্ছি ক্যান্ডিডনেসটা মোর ইম্পর্টেন্ট। কঠোর আপনি যেটা বলছেন, আমি এটাকে কঠোর বলি না, আমি এটাকে বলি রেসিপ্রোকাল, আমি এটাকে বুঝাই রেসিপ্রোসিটি। তুমি আমার সাথে যেটা করবা আমিও তোমার সাথে করবো, এটা নরম বা কঠোরের কিছু নাই, এটাকে রেসিপ্রোসিটি, মানে তুমি এটাকে বলে রেসিপ্রোসিটি। জি জি, এটা ডিপ্লোমেসির 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে রেসিপ্রোসিটি। ভাই আমরা আমাদের দর্শকরা যেন সহজে বুঝতে পারে, এই জন্য আমি বারবার এই বিষয়টা নিয়ে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এখন যে আপনি যে কথাটা বলছেন যে তুমি আমার সঙ্গে যা করবে আমি তোমার সঙ্গে তাই করবো, এইটাতেই যেতে হবে এই সরকার। তুমি আমার সীমান্তে একজনকে মারবে, আমি তোমার একজনকে মেরে ফেলবো। আমি কিন্তু রেসিপ্রোসিটি আছে, রেসিপ্রোসিটি আছে। আমি যদি বলি 2001 সালের ওই যে পদুয়া রৌমারী সীমান্তে যখন বিএসএফ এর একটা আগ্রাসন আমাদের বিডিআর ঠেকে দিল, তারপর থেকে 2008 শেষ পর্যন্ত বিএসএফ বর্ডারে রাতের বেলা বেরিয়ে হইতো না, ভয়ে যে ভাই এটা তো সহজে ছাড়বে না আমাদেরকে। 2009 57 জন অফিসারকে হত্যা করে বিএসএফ আবার মাথা চাড়া দিয়ে উঠছে, যার ফলে সীমান্তে নিয়মিত বিরতি তারা মানুষ হত্যা করছে ইচ্ছা মতো, সরকারের কোনো বক্তব্য ছিল না। সেই জায়গাটা আমি বলছি আর কি, যে আপনি যদি আপনার প্রতি যে আচরণ হচ্ছে সেটা যদি যথাযথ জবাব দিতে পারেন, আপনি বড় প্রতিবেশী ঠিক আছে ফাইন, কিন্তু আপনি তো দাদা না আমার, আপনি দাদাগিরি করেন কেন? আপনাকে আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। আর সেটা যদি না হয়, ইন্ডিয়ার সাথে সবারই সম্পর্ক খারাপ, আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ, নাই হইলো কি যায় আসে, আমরা বিকল্প সোর্স করবো। তো আমরা আরেকটা বিষয় যেতে চাই যে শেখ হাসিনা ভারত থেকে একটা ইন্টারভিউতে আবারও কিন্তু সেই আমেরিকাকে দোষারোপ করেছেন তার পতনের পেছনে, সেই সেন্ট মার্টিন, সেই গল্প। তো আপনি কি মনে করেন, যদিও আমাদের স্টোরি, এটা হচ্ছে একটা স্টোরি, উনাকে তো বুঝাইতে হবে, উনাকে তো দেখাতে হবে। উনি যদি স্বীকার করে নেন যে উনার হত্যাযজ্ঞের জন্য, উনার অত্যাচারের জন্য উনি বিতাড়িত হয়েছেন, এটা তো উনি স্বীকার করতে পারেন না। উনি তো এটাও বলতে পারতেছেন না যে বিএনপি উনাকে তাড়াইছে বা জামাত উনাকে তাড়াইছে, এটা কেউ বিশ্বাস করবে না। উনি যা করেছেন ওদের উপরে, তারা তাদের কিছু করতে পারেন না। সুতরাং এখন আর কে থাকে বাকি ভাই বলেন? আমেরিকা। এবং আমি দেখলাম যে ওদের মধ্যে কিন্তু অনেকেই সোকল্ড আপনার একজন এক্ষুনি দেখছিলাম সুশান্ত সারিন, উনি ওআরএফ এ আছে, হ্যাঁ, ওখানে এই জন্যই তারা আমেরিকার নাম দিচ্ছে, পারলে ওরা চীনের নামও দেয়। মানে ওদেরকে দেখাও। আরেকটা হচ্ছে আইএসআই, সরি আমি তার আইএসআই পাকিস্তান, হ্যাঁ, এবং এক চুল প্রমাণ নাই, কিচ্ছু নাই। আপনি তো জানেন যে হোয়াইট হাউস বলেছে যে আমেরিকা ইজ নট ইনভলভ, হ্যাঁ, কিন্তু এদের কিছু আসা যাবে না। তারা তাদের যেহেতু তাদের, আমি যেটা বলতে চাচ্ছি, ওই ভারত সরকার
শেখ হাসিনা এবং ভারতের যেটা এস্টাবলিশমেন্ট প্রপাগান্ডা ইউনিট, সেই প্রত্যেকটা তাদের স্বার্থ হচ্ছে এটা অন্য কারো উপরে চাপিয়ে দেওয়া। সেই জন্যই তারা আমেরিকার নাম বলছে, এবং যদি তারা কোনো আমেরিকান একটা নাম বের করতে পারে আরো ভালো। না ওইটাই তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে যদি আপনাকে একটা ছবি দেখাই, এই ছবিটা খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখলাম আমি, একজন ফেসবুকে পোস্ট করেছে একটা মেয়ে, ছবিটা এত ভালো লাগছে আমার যে মেয়েটা ফেসবুকে লিখছে যে প্লিজ সেভ বাংলাদেশি হিন্দু ফ্রম ইন্ডিয়ান হিন্দু। মানে বাংলাদেশে এই যে হিন্দু নির্যাতনের ধোয়া তুলে যেভাবে হিন্দুদেরকে আবার ব্যবহার করছে কিন্তু আওয়ামী লীগ, আপনি যদি লক্ষ্য করেন বলা হয় যে 2001 সালে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে সূচনা লগ্নে, কিন্তু গত 18 বছর আপনি যদি দেখেন যে কোনো বিচার কিন্তু হয়নি, কাউকে পাওয়া যায়নি, কারণ খুঁজতে গেলে দেখা যাবে সব আওয়ামী লীগ, খুঁজতে গেলে দেখা যাবে সবাই আওয়ামী লীগ। অর্থাৎ হিন্দু কার্ডটাকে হাসিনা সবসময় ব্যবহার করে ভারতকে খুশি করার জন্য, ভারতকে হাতে নেওয়ার জন্য, আর বোকার মতো আমাদের দেশের হিন্দুরা কিন্তু ব্যবহৃত হয় হাসিনার দ্বারা। ইতিমধ্যে হিন্দু মহাজোটের গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছেন যে এগুলো সবই আওয়ামী লীগ করতেছে। আমাদের সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি গতকাল আমার সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে আওয়ামী লীগ হিন্দুদেরকে কার্ড হিসেবে ব্যবহার করে। তো মানে এই জায়গাটায় আমরা কিভাবে ক্লারিফাই করতে পারি? আমি সিম্পলি একটাই বলি, শেখ হাসিনা হিন্দুদেরকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য। আমরা বাংলাদেশের হিন্দুদেরকে দেখি আমাদের ভাই হিসেবে, ভাই বোন হিসেবে, মানুষ হিসেবে, যেটা অধ্যাপক ইউনূস বলেছেন যে আমরা মানুষ, আমরা দেখি তাকে মানুষ হিসাবে। আমাদের কষ্ট হয়, আমাদের কষ্ট হয় তাদের কিছু হইলে, তারা ভয় পাইলে আমাদের কষ্ট হয়, আমাদের কষ্ট হয়। কিন্তু শেখ হাসিনা কোনোদিন কষ্ট হয় না। শেখ হাসিনা তখন ভাবছে যে এটাকে ব্যবহার করবো, ওদেরকে ভয় পাওয়াইয়া ওই ছবিটা নিব, ওই ছবিটা নিয়ে ব্যবহার করবো, ওদের ঘরটা পুড়াই দিব, পুড়াই দিয়ে ওইটার আমি ছবিটাকে ব্যবহার করবো। এবং এইটার জন্য আমি মনে করি দিল্লির এস্টাবলিশমেন্ট এটার সাথে একটা অ্যাক্সেসরি পার্টনার। ওরা জানে না যে হিন্দুদেরকে উনি কিভাবে ব্যবহার করেন। ওদের কথা হচ্ছে না শেখ হাসিনা ছাড়া আমাদের কোনো পার্টনার নেই। আই ডোন্ট বিলিভ দ্যাট। এবং তারা অন্য পার্টনার খোঁজার জন্য কতটুকু মানে কাজ করেছেন সেটা আমি জানি না। আপনি কি বলতে চান যে আর কেউ মডারেট ফোর্স ছিল না? সো আমি মনে করি যে তারা মানে আওয়ামী লীগ এবং আমি বলবো দিল্লির এস্টাবলিশমেন্ট ইউজেস বেঙ্গলি বাংলাদেশি হিন্দুদেরকে মানে অবজেক্ট হিসেবে দেখে, তাদেরকে অবজেক্টিফাই করে, যাকে দিয়ে তারা তাদের ফায়দা লুটে। আমাদের পক্ষে আমরা একসাথে থাকবো, এটা আমাদের দেশ, আমরা এই ফায়দা লুটার প্রশ্নই আসে না। উই হ্যাভ টু বি, আমরা সবাই মানুষ, আমরা সবাই নাগরিক, আমরা ভাই বোন। সেটা পাহাড়ি হোক, সেটা সমতলের আদিবাসী হোক, সেটা হিন্দু হোক, সেটা নাস্তিক হোক, আস্তিক হোক, সব আমরা উই আর টুগেদার। যা হয় আমাদের মধ্যে, যা হয় আমাদের মধ্যে, এটা বাইরে যাবে কেন? দ্যাটস হাউ উই শুড বি। এটা কিন্তু করতে দেয় নাই আওয়ামী লীগ এই 50 বছর ধরে। আমি মনে করি সেই জিনিসটাকে ভেঙে ফেলা দরকার। এবং আমি মনে করি আজকে প্রফেসর ইউনূস যে ঢাকেশ্বরের মন্দিরে গেছেন, খুবই ভালো হয়েছে। উনি বারবার একই কথা বলেছেন, একই খুবই সুন্দর ওনার বক্তব্যটা হয়েছে, কিন্তু এই জিনিসটাকে আরো ছড়িয়ে দিতে হবে। এটা সুতরাং এটাকে একদম ব্লান্ট করে দিতে হবে জীবনে, যাতে ভারত আমাদের এখানে বাংলাদেশি হিন্দুদের কার্ড ইউজ করতে না পারে। That's another thing we have to do. 15 আগস্টে ছুটি বাতিল করা হয়েছে, শোক দিবস এখনো আছে দেখছি, কিভাবে দেখেন আপনি? আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি উনাকে তো অনেকেই বঙ্গবন্ধু বলতো, আমিও মাঝে মধ্যে তখন বলে ফেলছি বোধহয়। আমি একটা কথা বলতাম যে যার মানে আমি এইভাবে বলি 97 থেকে 2001 আমি কিন্তু ওয়াশিংটনে আমাদের দূতাবাসে ছিলাম। হ্যাঁ, তো সেই সময় তো আওয়ামী লীগ সরকার আছে। তো সেই সময় যে নুরুল ইসলাম সাহেব যিনি ছিলেন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, তিনি ওই আপনার শোক দিবস ওই এরকম জাতীয় 15 আগস্ট হচ্ছে আপনার ওয়াশিংটনে কোন একটা চার্চে কোন একটা জায়গায়, তো সেখানে আমাদেরকে পাঠানো হয়েছে। এখন তো আমরাও যেতে হয়েছে, আমরা গেছি। আমরা তো কোনোদিন যাইতাম না আগে, এখন তো ওনারা পাওয়ারে আসছে, এখন যেতে হবে, রাইট? সবাই যেতে চাচ্ছে। তো যাওয়ার পরে নুরুল ইসলাম সাহেব বলতেছিলেন, ওখানে উনি তো মারা গেছেন, নুরুল ইসলাম সাহেব বলছেন যে উনি তো বঙ্গবন্ধু বলতেছেন যে বঙ্গবন্ধু কিন্তু দুই রকম ভাবে দুটো, স্বাধীনতার আগে একটা, স্বাধীনতার পরে একটা। এটা ওনার কথা। উনি বলছেন, যেটা বুঝাতে চাইছেন যে স্বাধীনতার আগে উনার রোল নিয়ে তেমন কোনো সমালোচনা নেই, কিন্তু স্বাধীনতার পরে উনার রোল নিয়ে অনেক সমালোচনা আছে। রাইট। এবং অনেকে বলেছে উনি তো লার্জার দেন লাইফ ছিলেন, মানে হ্যাঁ একটা ইয়ে ছিল। উনাকে অনেকে বলেছে যে উনি হচ্ছেন গ্রিক ট্র্যাজেডির নায়ক। কারণ গ্রিক ট্র্যাজেডি যেটা হয় সেটা হচ্ছে যে বীর আগে সবকিছু পাওয়ার পরে তাকে এমন অহংকার জন্মায়, যেটাকে ইংরেজিতে কথা বলেছে হিউব্রিস। সে নিজেকে এতই বড় মনে করে যে সে ধাপাস করে পড়ে। হ্যাঁ, এবং ঠিক মানে শেখ মুজিবুর জীবনে এটাই হয়েছে, বঙ্গবন্ধু জীবনে। এখন আমি মনে করি যে বাংলাদেশে আজকে যে সংবিধান, যে 55 বছর বা 53 বছর ধরে আমাদের যে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, আমরা যে কোনোদিন গণতন্ত্র ঠিক মতো পেলাম না, এটার জন্য কিন্তু আসলে দায়ী কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব। আমি মনে করি এটার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগের যে কাল্টিশ সিস্টেম। এটা কিন্তু একটা পার্সোনালিটি কাল্ট, এবং এই কাল্ট যে বানানো হয়েছে, আমি মনে করি এগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত।
আমাদের আলোচনা করা উচিত যে এখানে কেন উনি রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিলেন, রাষ্ট্রগুলোকে দুর্বল করে রাখলেন, কেন আওয়ামী লীগই খালি থাকবে, কেন এটা একদলীয় শাসন ব্যবস্থা করলেন, এগুলো নিয়ে কিন্তু বলা দরকার। বঙ্গবন্ধু যখন বলা হয় ইয়েস উনি স্বাধীনতার জন্য স্বায়ত্ত শাসনের সংগ্রামে উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নেতা, কিন্তু স্বাধীনতার ঘোষণা তো উনি দেন নাই। আপনি যদি দেখেন যে উনি কিন্তু কালিদাস বৈদ্য বলে একজন লোক আছে, সে বোধহয় রয়ের বাঙালি হিন্দু এখানকার ইয়ে ছিল আর কি, হ্যাঁ। তো আমি তার একটা বই পড়তেছিলাম, পুরান বই, অনেকেই পড়ছে এটা। তো সেখানে সে বলতেছে যে শেখ মুজিবুর রহমান সাহেব তো পাকিস্তানের পক্ষ ছিলেন, তিনি তো পাকিস্তানের পক্ষে থাকার জন্য উনি তো বাংলাদেশের স্বাধীনতা চান নাই, এবং এইটা তাজউদ্দিন বুঝে না, এই জন্য পরে উনি তাজউদ্দিনকে বের করে দিচ্ছেন। এটা হচ্ছে ওনার কথা। তো তাহলে আপনি বুঝছেন, কয়েকদিন আগে আমি দেখলাম শফিক রেহমান সাহেব বলতেছে যে উনি তো রাজাকার, বঙ্গবন্ধুকে বলতেছে রাজাকার, শফিক রেহমান সাহেব এক দেখলো। কারণ এই ব্যাপারে, এই কারণে কিন্তু দিস ইজ দ্য রিজন। কারণ কালিদাস বৈদ্য বারবার বলছে যে পাকিস্তান ছিল উনার বেবি, উনি 47-এ ফাইট করছেন পাকিস্তানের জন্য, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছেন, বাংলাদেশের না। এরপরে উনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পর কি করলেন, দুর্নীতি হইল। আমাদের পুরো ধরেন একই সময় লি কুয়ান ইউ যখন সিঙ্গাপুরে, ওই সময় কিন্তু বাংলাদেশে লি কুয়ান ইউ সিঙ্গাপুর কোথায় নিয়ে গেল, আমরা কিন্তু একই যেখানে সেই তিমিরই রয়ে গেলাম। তারপরে কি হলো 74-এ, আমি শেষ করি, 74-এ কিন্তু দুর্ভিক্ষ হলো, গণবাহিনীর হত্যা হলো, এবং আপনার বাকশাল হলো। তো আমি একটা কথা বলি যে বন্ধু যদি এইসব দুর্ভিক্ষ করে, একদলীয় শাসন করে, তাহলে শত্রুরা করার কি থাকলো বাকি? এই হচ্ছে আমাদের অবস্থা এখন। এই জন্য আমি আজকে তো ধরেন 15ই আগস্ট আমরা করতে পারি না, কারণ যে কাল্ট হয়েছে, এই 15 বছর ধরে যে কাল্ট চলেছে, সেই কাল্টটাকে আমাদের ভেঙে ফেলা দরকার। এই কাল্টটা ভেঙে ফেলার জন্যই আজকে 15ই আগস্টকে ফেলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এখন আমরা 5 বছর পরে যদি কখনো দেখিও, আমরা যদি এটা রিভিউ করি, আমরা যদি সত্যি সত্যি ইতিহাসকে যদি আমরা আপনার কি বলে এটাকে, মানে ডিসপ্যাশনেটলি দেখি, হ্যাঁ, মানে আনবায়াসড হয়ে যদি আমরা দেখি, সেখানে যদি শেখ মুজিবের যেটুকু ভূমিকা থাকবে তার জন্য তার এক ধরনের রিকগনিশন থাকতে পারে। সো আমি এই মুহূর্তে আমি এটাকে এইভাবে দেখি যে প্রথম কথা হচ্ছে যে শেখ বঙ্গবন্ধুর নিয়ে একটা পার্সোনালিটি কাল্ট আছে, সেই পার্সোনাল কাল্টটা ভাঙতে হবে। দ্বিতীয়, আমি এটা ভেবে দেখি যে এখন এই 15 বছরের কারণে ওই পার্সোনালিটি কাল্ট দিয়ে যা করা হয়েছে, সেটার কারণে এই ছুটিটা এখন বন্ধ করা দরকার, যেটা করা হয়েছে। এবং তৃতীয়, আমি দেখি যে ভবিষ্যতে কোনো সময় আমরা কি করব সেটা ভবিষ্যতে আমরা দেখি। কিন্তু আমি এটা মনে করি যে আমাদের ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ একটা আলোচনা দরকার। আমাদের কিন্তু এখন আসলে সত্যিকার অর্থে ইতিহাস নাই। আমি সরি যে আওয়ামী লীগ এক ধরনের ইতিহাস বলে, বিএনপি এক ধরনের কথা বলে, জামাত আরেক ধরনের কথা বলে, হ্যাঁ, এক একজন ইয়ে। আমরা কিন্তু আমাদের একটা সত্যিকারের ইতিহাস আমাদের দরকার আছে, এবং তখন আমরা বুঝতে পারবো যে শেখ মুজিবের ভূমিকা কোথায়। কারণ শেখ মুজিবের ভূমিকা ডেফিনেটলি আছে, ভাষানের ডেফিনেটলি আছে, এবং আমরা তো অকৃতজ্ঞ জাতি নই। আমি তো শেখ মুজিবকে একটা ব্যাপারে খুবই স্যালুট দিই, আমি এটা বলে শেষ করবো। এই বাংলাদেশের জন্য উনার একটা কাজের জন্য আমি উনাকে সবসময় আপনি স্যালুট দিই, সেটা হচ্ছে ভারতীয় সৈন্যদেরকে বাংলাদেশ থেকে সরানোতে উনার যে ভূমিকা ছিল, এই একটা কারণে। এটা কিন্তু একটা বড় ইয়ে বাংলাদেশের জন্য করে গেছে। সো দ্যাটস অল আই এম সেইং। বাট তারপরেও 15ই আগস্ট যে হয় নাই, আমি এটার সাথে সম্পূর্ণভাবে একমত। তবে সাকিব ভাই জানেন, ভারতীয় সৈন্য যদি উনি না সরাতেন, ভারতীয় সৈন্যরা যদি না যেত, তাহলে তো জিনিসটা ইন্টারন্যাশনালি জিনিস অন্যভাবে প্রজেক্ট হচ্ছিল। কিন্তু মানে মানে ভারত, পাকিস্তান, ভারতের সৈন্য বাংলাদেশে থাকা, তো আমাদের স্বাধীনতাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছিল আর কি। কিন্তু আপনি জানেন তাজউদ্দিনের সাথে যে 7 পয়েন্ট, আমি কালিদাস বৈদ্যের বইগুলো পড়ে বুঝলাম, যখন যে 7 পয়েন্ট করেছিল ওরা তাজউদ্দিনের সাথে, সেই 7 পয়েন্ট কিন্তু ছিল যে এখানে সেনাবাহিনী বাড়তে পারবে, এখানে খালি প্যারামিলিটারি থাকবে, এখানে কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না, খালি একটা মানে মিলিশিয়া থাকবে। তো সেইগুলো কিন্তু করা হচ্ছিল, সেট করা হচ্ছিল যাতে বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে সার্বভৌম না হয়। এবং এবং ভারতীয় সৈন্যবাহিনী কোন জায়গায় গেছে এবং চলে আসছে, বাংলাদেশ হচ্ছে প্রথম এবং শ্রীলঙ্কা হচ্ছে দ্বিতীয়, এখন তো মালদ্বীপ হয়ে গেছে তৃতীয়। কিন্তু তার আগে কিন্তু ছিল না, তারা যেখানে গেছে তারা কিন্তু আর ছাড়ে নাই, গোয়া বলেন, সেটা কাশ্মীর বলেন, সেটা যেখানেই বলেন। জি বলেন। সাকিব ভাই, আপনি যদি বলছিলেন যে দম্ভ, অহমিকা বা হিউব্রিস সিনড্রোম যেভাবে শেখ মুজিব ধপাস করে ফেলেছে, তার মেয়ে ধপাস করে পালিয়ে গেছে। তার মেয়েটা আরো ডেঞ্জারাস, তার মেয়ে আসলে অনেক 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 বেশি ডেঞ্জারাস ছিল। শেখ মুজিবকে ডুবিয়েছে তার মেয়ে। শেখ মুজিবের যতটুকু সহানুভূতি বা শ্রদ্ধা বা ভালোবাসা ছিল, আপনি যদি দেখেন যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মুজিবের ছবি আছে, সব মানুষ ভেঙে মানে শেখ মুজিবের ওইটার পরেও কিন্তু আপনার আওয়ামী লীগ জেগে উঠছিল। আমি আপনাকে বলছি, হাসিনার পরে আওয়ামী লীগ থাকতে পারবে না, তার জন্য নির্বাহী আদেশ লাগবে না। হাসিনার পরে আওয়ামী লীগ আর থাকা সম্ভবই না। কারণ এটা একটা অপরাধী চক্র হয়ে গেছে, সংগঠিত অপরাধী চক্র হয়েছে। তো এই যে এখন এই যে আপনার আনিসুল হক এগুলো বলে দিবে, সালমান এফ রহমান বলে দিবে, সব বলে দিবে, বুঝছেন? তো শেখ মুজিবের সময় আমরা কিন্তু অনেক কিছু বলেছি, কিন্তু আমরা ওইটাকে মাফিয়া বলি নাই, আমরা কিন্তু ওইটাকে একদলীয় শাসন বলছি, কিন্তু আমরা ওইটাকে বলি নাই যে এটা সংগঠিত অপরাধী চক্র। আমরা কিন্তু শেখ মুজিবকে কিন্তু এটা কখনো বলতে পারি না যে উনি ডাকাত দলের সরকার ছিলেন। সাকিব, আমার অনুষ্ঠান একদম শেষ দিকে। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা পররাষ্ট্র উপদেষ্টা, আপনার যেহেতু সাবেক সহকর্মী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য অনেকেই আছেন, আপনার কোনো পরামর্শ বা আপনার কোনো
আমার একটা পরামর্শ আছে, যেটা হয় নাই। আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রধান যেটা ছিল সেটা হচ্ছে যে প্রবাসীদের সাথে একটা কথা বলা। আমি মনে করি কয়েকটা জিনিস প্রবাসীদের সাথে করতে হবে, এবং এটার এক প্রথমত হচ্ছে যে প্রবাসীরা কেন করতে হবে আমরা সবাই জানি। অর্থনীতি আমাদের প্রবাসীদের উপর নির্ভরশীল। আমরা জানি যে প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের মর্যাদা আমাদের দিতে হবে। খালি তারা টাকা কামায় বলেই না, তারা তাদের কারণে পরিবারগুলো চলে না, যে পরিবারগুলো না হলে রাষ্ট্রের উপরে অনেক বোঝা সৃষ্টি করতে পারতো। সো আমাদের এনাদের জন্য যেটা কয়েকটা জিনিস দরকার, যে দূতাবাসে কোনো দুর্নীতি হবে না, এক। এবং দূতাবাসের দুর্নীতিটা কিভাবে ধরেন কথার কথা প্রতি 15 দিন বা 1 মাস পর পর, প্রথম দিকে হয়তো 15 দিন, পরে হয়তো আরেকটু দেরি করা যাবে, যে অ্যাম্বাসেডারকে কিন্তু বসতে হবে উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কমিউনিটির সাথে বসা উচিত। কমিউনিটির সাথে বসে তাদের কি গ্রিভান্সেস আছে, বিশেষ করে দূতাবাসে, যাতে কোনো ধরনের দুর্নীতি না থাকে, এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা, আমি মনে করি যে প্রবাসীদের 3টা খুব বড় বড় ইয়ে আছে। আরেকটা হচ্ছে এয়ারপোর্টে যাতে তাদের কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়, কোনো ধরনের হয়রানি না হয়, সেটা কিন্তু আরেকটা জিনিস। এটা কিন্তু যদিও সিভিল এভিয়েশনের, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এখানে একটা ভূমিকা রাখতে পারেন। তৃতীয় জিনিস যেটা, সেখানেও পররাষ্ট্র, কারণ আমরা এটা প্রবাসীটাকে যদি পররাষ্ট্র উপদেষ্টা দেখতে চাই, সেটা হচ্ছে যে যেই সমস্ত প্রবাসী বাইরে থাকে তাদের কিন্তু পরিবার নিয়ে একটা বিশাল নিরাপত্তাহীনতা বোধে তারা ভোগে। সুতরাং প্রতিটা থানাতে আমার মনে হয় একটা স্পেশাল ইনস্ট্রাকশন থাকা উচিত যে প্রবাসীদের এই যে নিরাপত্তাহীনতা বোধ, সেটাকে কাটানোর জন্য, মানে সেটাকে নিয়ে হ্যান্ডেল করার জন্য দরকার হলে একজন এসআই বা একজন ইন্সপেক্টরকে রেখে দেওয়া উচিত বলে আমি মনে করি। মানে আলাদা একটা ডেস্ক থাকা উচিত, কারণ বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদেশি মুদ্রার সংকট। এবং বাংলাদেশে আমি চাচ্ছি যে বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের সাথে এত আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ যদি ওনাকে দেওয়া হয়, তাহলে উনি এতভাবে তাদের সাথে যে দেখা করে যেটা করা যায়, যে আমরা আগের বার তো বলেছি শাটডাউন রেমিটেন্স, এখন আমরা বলতে চাই 100% রেমিটেন্স। উই ওয়ান্ট 100% রেমিটেন্স ইন দ্য নরমাল চ্যানেল, তাই না? এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, তোমরা তোমাদের বিদেশের সেভিংস ভাঙে টাকা পাঠাও দেশে, তোমরা এখন আমাকে টাকা পাঠিয়ে থাকো। কারণ আমাদের এখানে যদি পাচারগুলো আটকে দেওয়া হয়, এটাও ডক্টর সালেউদ্দিন আহমেদ কতটুকু করেছেন আমি জানি না, বা এখন তো আরেকজন হাসান এইচ মনসুর সাহেব এসেছেন, যাতে ব্যাংকগুলোতে কোনো মতেই আর আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করে চাঁদা, মানে টাকা পাচার করা না যায়। যদি সেই অবস্থা হয়, সাকিব একটা শেষ প্রশ্ন, ধরেন আমি খবর পাচ্ছি, ধরেন নিউ ইয়র্ক কনসুলেটকে দেখলাম, কানাডায় দূতাবাসে আওয়ামী লীগের নেতারা যাচ্ছে, তারা ক্রমাগত বিভিন্ন মিটিং করছে। আপনি কি মনে করেন তাদের এই মুহূর্তে কোন রকম ক্ষতিকর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এই সরকারের? নেতারা যে এখানকার ডিপ্লোমেটদের সঙ্গে মিটিং করছে, তাদের সঙ্গে নানা রকম পরামর্শ করছে, তারা না, আমি সেটাতে মনে করি না। আমি মনে করি যে তাদেরকে আপনারা নজরদারিতে রাখতে পারে আমাদের গোয়েন্দা বাহিনী, কিন্তু ওখানে তাদেরকে করতে দেওয়া হয়। ইট ইজ এ ফ্রি কান্ট্রি। আমি মনে করি ইট ইজ এ ফ্রি কান্ট্রি। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, এই যে আমি মনে করি পররাষ্ট্র উপদেষ্টা এটা ভাবতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু বাইরে থাকে প্রবাসী, কিন্তু তারা ভোট দিতে পারে না। তাদের ভোটের ব্যবস্থা করতে হবে, যেভাবে হোক, সেটা মেইল ব্যালট হোক, মেইল ইন ব্যালট হোক। আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে ওই যে আপনার টাকা পাঠানোর ব্যাপারে ব্যাংকগুলো যাতে সবচাইতে, ব্যাংক বলেন বা আপনার এই যে মানি এক্সচেঞ্জ বলেন, এই সমস্ত যাতে প্রপার এডিকুয়েট সার্ভিস যাতে আমাদের প্রবাসীরা পায়, নাহলে ওরা টাকা পাঠাবে কেমনে? হুন্ডি দিয়ে পাঠাবে। সুতরাং ওটাও আরেকটা ব্যাপার। এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছিল খুব বড় ব্যাপার, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, এবং এটার সাথে আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধান বা অর্থনৈতিক যে মুদ্রা, বিদেশি মুদ্রা সমাধান, এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা ওদের আস্থা অর্জন করতে পারি, তাহলে টাকা পাঠাবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি আমেরিকা থেকে আসলে প্রবাসীদের সাথে আরো ইম্পর্টেন্ট, আরো বেশি ইম্পর্টেন্ট। ইটস মানি। Because you get $20 billion or probably $30 billion. আমার পুরো আস্থা এখন ডক্টর ইউনূসের উপরে আছে। তিনি মানুষ, তার উপদেষ্টা পরিষদ নিয়ে হয়তো কিছু প্রশ্ন উঠছে বা আছে, বাট আমার ধারণা একটু আমি একটা কথা বলবো এখানে, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের সাথে ইনভলভ ছিলেন, বা যারা কিন্তু আপনার বাংলাদেশকে একটা নতুন কিছু করতে চেয়েছিলেন, তার মধ্যে ডক্টর ইউনূস একজন, ডেফিনেটলি। ফজলে হাসান আহমেদ কিন্তু আরেকজন, তারপরে কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিন্তু আরেকজন, এবং আরো অন্যান্যরাও আছে, আমি শিওর। আরেকজন আছে, ওনার নাম বলা হয় না, সবাই বন্ধু, ডক্টর কামরুজ্জামান, যিনি কমিউনিটি ক্লিনিক বলে, তাই না? কমিউনিটি হসপিটাল। সো ইনারা যখন বাংলাদেশ হলো, উনারা দেখলেন যে আসলে বিপ্লব আর হচ্ছে না, এটা চলে যাচ্ছে আপনার ওই যে পাকিস্তানিরা ফেরত আসো না, পাকিস্তান ফেরত আসো, এটা একটা আবার ওই পুরা মানে যাকে তাই হচ্ছে। তো তখন তারা কি করলেন? তারা যে এনজিও খুললেন, তখন এনজিও খুললেন। সো এনজিওটা ছিল একটা বিপ্লবের বিকল্প, খুব খুব সফট একটা বিকল্প। কারণ বিপ্লব তো করে পুরো সামগ্রিকটা, এটা তো আপনি একটা জায়গায় করছেন, এবং একটা জায়গা করলে হয় না। কারণ আপনি মাইক্রো ক্রেডিট দিলেন, কিন্তু মাইক্রো ক্রেডিট নেওয়ার পরে ওই যে চাঁদাবাজি চলতেছে, আসলে তার কোনো সুযোগই নাই ব্যবসা, তাহলে মাইক্রো ক্রেডিট করবে এটা কি? মানে কথার কথা। তো আমি বলতে চাই যে আজকে কিন্তু আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতায় এসেছি, এটা কিন্তু আমাদের অধ্যাপক ইউনূস সাহেবই বলেছেন। সো আমি যেটা চাই যে ওই গতবার বিপ্লবী মানুষরা কিন্তু এনজিও করেছিলেন, এবারে বিপ্লবী মানুষদেরকে কি এনজিও করতে হবে?
নাকি এইবারের বিপ্লবীরা আসলেই সরকারের ভিতরে যে বা সরকারের সাথে সেটুকু সম্পৃক্ততার মাধ্যমে তারা আসলেই বিপ্লব করতে পারবে? আমি প্রফেসর ইউনূস কাছে এটা বলতে চাই, এটুকুই আমার বলা ছিল। কারণ আমরা যাতে এখানে মনে রাখতে হবে, একদিকে আছে স্থিতিশীলতা, আরেকদিকে আছে বিপ্লব, আমাদের দুইটাই দরকার। স্থিতিশীলতাটা যদি বেশি হয়ে যায় তাহলেও সমস্যা, আবার বিপ্লব যদি বেশি হয়ে যায় সমস্যা। এই ব্যালেন্সিংটা আমাদের খুব দরকার। আপনাকে ধন্যবাদ, কারণ আপনি গত পুরো সময়টা জুড়েই বাংলাদেশের ভেতরে থেকে আপনিও একজন বিপ্লবী। আপনি অনেক সাহস করে বাংলাদেশের ভেতর থেকে অনেক কথা বলেছেন, অনেক সমালোচনা করেছেন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সাহসের পরিচয় আপনি দিয়েছেন সেটা অনন্য, আমি বলবো আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা তো ধরেন দেশের বাইরে থেকে আমরাও বিপ্লব করছি, আমরাও বিপ্লবকে আমরাও বাংলাদেশের মিডিয়ার যে স্থবিরতা বা যে দালালি, সেই জায়গাটা আমরা আমাদের মতো করে তথ্য যতটুকু পেয়েছি তুলে ধরছি। এবং আমরা মনে করি যে পৃথিবী জুড়ে 8-10টা প্ল্যাটফর্ম থেকে যেই ক্রমাগত যেই মানে আলোচনা হয়েছে, তথ্য তুলে ধরা হয়েছে, তাদের একটা প্রভাব এই বিপ্লবে আছে। সব মিলিয়ে আমার বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠুক, যে স্বপ্ন মুক্তিযুদ্ধের, যে স্বপ্ন মানুষ দেখে, মানে মানুষের যে দেশ হয়ে উঠুক আর কি। কোনো স্বৈরতন্ত্রের দেশ না, হাসিনার দেশও না, বা কোনো স্বৈরাচারের অধীনে যেন না যায় এই দেশ, সেই চেষ্টাই করতে হবে। আমরা উন্নত দেশের দিকে যেন রান করতে পারি। তো সাকিব আলী সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকিব ভাই, আপনার মূল্যবান সময়ের জন্য নিশ্চয়ই আবার আপনাকে পাবো। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান দেখলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বেশ কিছু অমীমাংসিত আলোচনা হচ্ছিল বিভিন্ন জায়গায়, যেগুলোকে আমি একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করলাম আমাদের যারা দর্শক আছেন তাদের বোঝার সুবিধার্থে। আপনাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইনবক্স করতে পারেন। আমরা নিশ্চয়ই আবারও এই অমীমাংসিত বা জটিল বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে পারবো। তবে সব কথা শেষ কথা, ভারতে বসে এই পতিত স্বৈরাচার, বিতাড়িত শয়তান শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, সেই জায়গাতে আমি মনে করি যে সরকারের উচিত ভারতের সঙ্গে কথা বলা, শেখ হাসিনার এই জাতীয় কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এটাতে কোনো আপত্তি নেই, ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে, তাতেও আমার কোনো দ্বিমত নাই বা কারোর দ্বিমত নাই। কিন্তু ভারতের যে আগ্রাসী তৎপরতা বা একটি সরকারকে কেন্দ্র করে, একটি দলকে কেন্দ্র করে ভারতের ক্ষমতাসীনদের যে রাজনীতি, সেটি বন্ধ করতে হবে। বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের যে সুসম্পর্ক স্থাপিত হোক, সেটা আমরা চাই, এবং সেই ধারাতেই এই তৃতীয় বিপ্লব থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন।